সোনপুর গ্রামে একটি পুরনো অট্টালিকা ছিল। সেই অট্টালিকায় থাকতেন এক বৃদ্ধা শাশুড়ি, তার দুই ছেলে, দুই পুত্রবধূ এবং তাদের ছেলেমেয়েরা। বাড়িটা একেবারে ভরাটে ছিল, কিন্তু ছোট ছেলের মৃত্যুর পর উঠোনের আনন্দও যেন তার সঙ্গেই চলে গেল। শাশুড়ির টান সবসময় বড় ছেলের দিকেই ছিল। বড় ছেলে আর তার স্ত্রী যা বলতো, তার কাছে সেটাই সবসময় সঠিক বলে মনে হতো। মা, এখন শুধু কথা এড়িয়ে গেলে আর চলবে না। সুনিতার মেয়ে এখন বেশ বড় হয়েছে, তার পড়াশোনা, তার জামা কাপড়, তার খরচ সবকিছুই বেড়েই চলেছে। সংসারে খরচ আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। জমি থেকে রোজগারও এখন কম, আর তার ওপর দুজনের আলাদা বাড়তি খরচ। আমরা আর কতদিন এভাবে সামলাতে থাকবো মা? মহেন্দ্র মারা গেছে 1 বছর হলো। একদম ঠিক বলছো তুমি। মহেন্দ্রর যাওয়ার পর তাদের সহায়ও চলে গেছে। আমরা আর কতদিন অন্য কারো বোঝা নিজেদের কাঁধে টানব? হ্যাঁ মা, এটাই সঠিক সিদ্ধান্ত। বাড়ির পেছনে যে পুরনো কুঁড়ে ঘরটা আছে, সেটাই ওদের থাকার জন্য ঠিক হবে। পরের দিন খুব সকালে বিদ্যাদেবী সুনিতার কাছে যান। রুহি তখন মেঝের ওপর বসে পড়াশুনো করছিল। ঠিক তখনই বিদ্যাদেবী ঘরের ভেতরে এলেন। ছোট বউ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জি মা, বলুন। ছোট বউ, এখন আমাদের রুহির বিয়ে দিয়ে দেওয়া উচিত। এখন ওর বিয়ের বয়স হচ্ছে, আর তাছাড়া মেয়েদের জন্য এইটুকু পড়াশোনাই যথেষ্ট। এই কথাটি শোনা মাত্রই রুহির মুখের রং একদম ফ্যাকাশে হয়ে গেল। এসব আপনি কি বলছেন? রুহি তো ডাক্তার হতে চায়, আর তার বাবারও স্বপ্ন ছিল যে তার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে। স্বপ্ন দেখা অনেক সহজ ছোট বউ, সেগুলো সত্যি করার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। মহেন্দ্র তো এখন আর বেঁচে নেই। তোমাদের দুজনের এত খরচ কে চালাবে? সুনিতার দুই চোখ জলে ভরে উঠল। আমরা তো কারো বোঝা নই মা। এই বাড়ির উপর যতটা বীরেন্দ্র দাদার অধিকার আছে, ঠিক ততটাই মহেন্দ্ররও অধিকার ছিল। আমাদের ভাগে কি কিছুই নেই? ঠিক তখনই ঘরের দরজা খুলে যায়। বীরেন্দ্র এবং ললিতা ঘরের ভেতরে আসে। কথা একদম সোজা সুনিতা। যখন ভাই আর বেঁচে নেই, তখন তোমাদেরও আর এই বাড়িতে থাকাটা ঠিক মানায় না। বাড়ির পেছনে যে পুরনো ঘরটা আছে, সেটাই তোমাদের জন্য একদম ঠিক হবে। ঠিক সেই মুহূর্তে রুহি উঠে দাঁড়ালো। তার চোখে জল ছিল, কিন্তু গলার আওয়াজ ছিল একদম পরিষ্কার। কাকা, এই বাড়িটা তো আমাদেরও। যদি বাবা আজ বেঁচে থাকতেন, তাহলে কি তখনও আপনি আমাদের চলে যেতে বলতেন? চলো রুহি, যে বাড়িতে নিজেদের থাকার অধিকার ভিক্ষে চাইতে হয়, সেখানে থাকাটা মোটেও ঠিক নয়। সুনিতা হাতে একটি ছোট ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে। রুহি নিজের বইগুলো বুকের সাথে জড়িয়ে ধরে আছে। দুজনেই দরজার দিকে এগিয়ে যায়। রুহি একবার পেছন ফিরে অট্টালিকাটির দিকে তাকায়। মা, এখানেই তো আমার পুরো শৈশব কেটেছে। এখানেই বাবা আমাকে রোজ পড়াতেন। এখানেই তিনি আমাকে বলেছিলেন যে আমি জীবনে অনেক দূর যাব। আমরা কি সত্যিই সবকিছু ছেড়ে চলে যাচ্ছি মা? দেখ মা, শুধু চারটে দেয়াল থাকলেই সেটা কখনো নিজের বাড়ি হয় না। বাড়ি তো সেটাই হয় যেখানে নিজের মানুষেরা বিপদে পাশে এসে দাঁড়ায়। যদি নিজের লোকেরাই দূরে সরে যায়, তাহলে সেখানে থেকে যাওয়া মানে শুধুই স্মৃতিগুলোকে কষ্ট দেয়া। অট্টালিকা থেকে একটু দূরে পেছনের দিকে একটি পুরনো কুঁড়ে ঘর দাঁড়িয়ে আছে। মাটির তৈরি দেওয়াল, ঘরের এক কোণে একটি ভাঙা খাট পড়ে আছে। চালের এক কোণ দিয়ে হালকা রোদের কিরণ ভেতরে এসে পড়ছে। মা, আমরা কি এখন এখানেই থাকব? এটা তো ওই অট্টালিকা থেকে একদমই আলাদা। হ্যাঁ মা, মাঝে মাঝে আল্লাহ আমাদের হাত খালি করে দেন এই কারণেই, যাতে আমরা নিজেদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু আবার ভরিয়ে তুলতে পারি। এই ঘরটা ছোট ঠিকই, কিন্তু এতে কারো কোনো দয়া বা করুণা জড়িয়ে নেই। মা, আমি কোনোদিন পড়াশোনা ছাড়ব না। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি বাবার স্বপ্ন অবশ্যই পূরণ করব। সুনিতা মেয়ের দিকে তাকায়। চোখে জল টলটল করছে, কিন্তু তার মধ্যে একটা গর্বও রয়েছে। চিন্তা করিস না মা, আমি সব সময় তোর পাশে আছি। এখন থেকে আমাদের ভরসা আমরা নিজেরাই। কেউ আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারে ঠিকই, কিন্তু আমাদের স্বপ্ন থেকে নয়। কুঁড়ে ঘরের ভেতরে হালকা অন্ধকার ছেয়ে আছে। একটি ছোট তেলের প্রদীপ জ্বলছে। মাটির উনুন একদম ঠান্ডা। রুহি ঘরের এক কোণে বসে আছে। কিছুক্ষণ চুপ থাকার পর সে খুব ধীরে ধীরে মাকে জিজ্ঞেস করে। মা, যদি বাবা আজ বেঁচে থাকতেন, তাহলে আমাদের কি কখনো এভাবে ঘুমাতে হতো? হ্যাঁ, হয়তো হতো না,
কিন্তু তোর বাবা কখনোই আমাদেরকে দুর্বল হতে শেখায়নি। আজ আমরা হয়তো না খেয়ে ঘুমাবো, কিন্তু কাল থেকে আমাদের ভাগ্য বদলাতে শুরু করবে। এটা তোর কাছে আমার প্রতিশ্রুতি, দেখে নিস। পরের দিন সকালে সুনিতা হাতে ঝাড়ু নিয়ে উঠোন পরিষ্কার করছিল। দূর থেকে গ্রামের 3জন মহিলাকে এদিকে আসতে দেখা যায়। তাদের নজর সুনিতার ওপর পড়তেই তারা থমকে দাঁড়ায়। আরে সুনিতা, তুই এখানে কি করছিস? এখন থেকে আমরা এখানেই থাকছি কাকিমা। কিন্তু আসল ব্যাপারটা কি? কাল পর্যন্ত তো তুই ওই বড় অট্টালিকার বউ ছিলি। সারা গ্রামে তো নানা রকম কথা চলছে। আমরা ভাবলাম তোর কাছেই সরাসরি এসে জিজ্ঞেস করে। শুধু এইটুকু বুঝে নিন দিদি, এখন থেকে আমাদের আলাদাই থাকতে হবে। বড় ঘর হোক কিংবা ছোট ঘর, বাঁচতে হলে নিজের জোরেই বাঁচতে হয়। সত্যি বলতে কি, তোর শাশুড়ির টান সবসময় ওই বড় ছেলের দিকেই ছিল। মহেন্দ্র যতদিন বেঁচে ছিল ততদিন সব ঠিক ছিল। সে চলে যাওয়ার পরেই বাড়ির রূপ একেবারে বদলে গেল। আমি সব কিছুই বুঝতে পারতাম, কিন্তু আমি নিজে কখনো কিছু বলিনি। ভেবেছিলাম নিজের বাড়ি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। তুই একদম একা নো সুনিতা, পুরো গ্রাম তোর সাথে আছে। তোর পরিশ্রম আর তোর সততার কথা সবাই জানে। আম গাছের হালকা ছায়ায় বসে রুহি আর তার বান্ধবী নন্দিনী গল্প করছিল। বাতাসে মাটির সোদা গন্ধ ভাসছিল। রুহি, তোর কি মনে আছে তুই বলতিস তুই ডাক্তার হয়ে গ্রামের সবার বিনা পয়সায় চিকিৎসা করবি, যাতে কাউকে কখনো টাকার জন্য কষ্ট পেতে না হয়। আর তুই এটাও বলতিস যে তুই বড় হয়ে এমন একজন দিদিমণি হবি যে বাচ্চাদের কখনো বকবে না, শুধু বুঝিয়ে বলবে। তাহলে সেই স্বপ্নগুলো কি এখনো আছে, নাকি কোথাও হারিয়ে ফেলেছিস? স্বপ্নগুলো তো এখনো আছে রে, কিন্তু মাঝে মাঝে মনে হয় জীবন যেন পরীক্ষা নিতে শুরু করে দেয়। পরীক্ষা তো শুধু তাদেরই হয় যাদের মধ্যে যোগ্যতা থাকে। তুই পড়াশোনায় ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী। যদি তুই নিজেই হার মেনে নিস, তাহলে বাকি মেয়েরা কার কাছ থেকে সাহস পাবে বলতো? নন্দিনী, এখন আমার জন্য সামনে এগিয়ে পড়াশোনা করাটা বোধহয় আর সহজ নয়। বাড়ির অবস্থা তো তুই নিজের চোখেই দেখতে পাচ্ছিস। বইপত্র, স্কুলের বেতন। আমাদের কাছে এত টাকা নেই যে আমি আমার স্বপ্নগুলোকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। টাকার অভাব মানেই কিন্তু স্বপ্নের অভাব নয় রুহি। পথটা হয়তো কঠিন, কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আমরা নিশ্চয়ই কোনো না কোনো উপায়ে ঠিকই বের করে ফেলব। রুহি তার দিকে ফিরে তাকালো। প্রথমবার তার চেহারায় ভয়ের চেয়ে বিশ্বাসের ছাপ বেশি ছিল। সূর্য অস্ত যাচ্ছিল, হালকা ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। সুনিতা আর রুহি কুঁড়েঘরের বাইরে চুপচাপ বসেছিল। রুহির বইগুলো তার কোলের ওপর বন্ধ অবস্থায় পড়েছিল। ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ ভেসে এলো। সুনিতা, আরে তুই এখানে এমন মন খারাপ করে বসে আছিস কেন? দুজনেই পেছন ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে লক্ষ্মী, তার বহু পুরনো এক সখী। লক্ষ্মী, আমি কিছুই বুঝতে পারছি না যে আমি কি করব। রুহির পড়াশোনার খরচ কিভাবে চলবে? স্কুলের বেতন, নতুন বই, ইউনিফর্ম। আমাদের কাছে একদমই এত টাকা নেই। আমি চাইলেও ওর জন্য কিছুই করতে পারছি না। দেখ সুনিতা, শুধু বসে বসে কাঁদলে তো কোনো সমস্যার সমাধান হবে না। কাজ করার নতুন পথ তোকেই খুঁজতে হবে। শোন, আমাদের গ্রামে যে নতুন সেলাই কেন্দ্রটা খুলেছে, সেখানে মেয়েদের কাজ শেখানো হচ্ছে। তুই তো আগে থেকেই খুব ভালো সেলাই জানিস, তুই তো সেখানে গিয়ে যোগ দিতে পারিস। ঠিক বলেছিস লক্ষ্মী, আমি অবশ্যই চেষ্টা করে দেখব। যদি আমার একটু পরিশ্রমে রুহির পড়াশোনা চলতে পারে, তাহলে আমি যে কোনো কাজ করতেই রাজি আছি। মা, আপনি সব সময় আমার জন্য সব কিছু করেছেন। যদি আপনি আবার সেলাইয়ের কাজ শুরু করেন, তাহলে আমিও আপনাকে কাজে সাহায্য করব। ঠিক তার পরের দিন থেকেই সুনিতা লক্ষ্মীর সাথে সেই সেলাই কেন্দ্রে যেতে শুরু করলো। সকালে বাড়ির সমস্ত কাজ শেষ করে সে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত। একদিন সকালে বেরোনোর সময়, রুহি, আমি এখন লক্ষ্মীর সাথে কাজে যাচ্ছি। তুই ঠিক সময়ে স্কুলে যাস আর নিজের পড়াশোনায় পুরো মন দিবি কিন্তু। আপনি একদম চিন্তা করবেন না মা, আমি সব কিছু সামলে নেব। আর বিকেলে স্কুল থেকে ফিরে এসে আপনার কাজেও সাহায্য করব।
দুপুরবেলার সময় সুনিতা উঠোনে বসে সেলাইয়ের কিছু কাজ করছিল। ঠিক তখনই অট্টালিকার দিক থেকে ললিতাকে ওইদিকে আসতে দেখা গেল। তার মুখে সবসময়কার মতোই একটা বাঁকা হাসি লেগেছিল। আরে বাহ, এখন দেখছি অট্টালিকার বৌমাও কাজ করতে শুরু করেছে। মনে হচ্ছে পরিস্থিতি খুব তাড়াতাড়ি তাকে তার আসল জায়গাটা দেখিয়ে দিয়েছে। এত সামান্য কাজে কি হবে সুনিতা? দুবেলায় খাবার জোগাড় করাও তো খুব মুশকিল হয়ে যাচ্ছে নিশ্চয়ই। এত বেশি পরিশ্রম করার চেয়ে বরং একটা কাজ করো না। সুনিতা, তুমি আমার বাড়িতেই চলে এসো। ঘর মোছা, ঝাড়ু দেয়া, বাসন মাজা এসব কাজ করে দিও। আমি তোমাকে বেশ ভালো টাকা দেব। ধন্যবাদ আপা, কিন্তু আমাদের অন্য কারো বাড়িতে গিয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই। আমরা যা কিছুই করব নিজেদের পরিশ্রম দিয়েই করব। মা, একদম ঠিক কথা বলছেন কাকিমা। পরিশ্রম করে খাওয়ায় কোনো লজ্জা নেই, কিন্তু কারো অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাকে উপহাস করাটা মোটেও ভালো কাজ নয়। ওরে বাবা, এখন থেকেই দেখছি খুব বড় বড় কথা বলতে শিখে গেছিস। মনে রাখিস, তোর এই পড়াশোনা আর বেশি দিন টিকবে না। যখন নিজের পেট চালানোর সময় আসবে না, তখন ওই বইগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে। এই কথা শুনে সুনিতার মুখটা একটু মলিন হয়ে গেল, কিন্তু সে নিজেকে দ্রুত সামলে নিয়ে বলল, আমার মেয়ের পড়াশোনা কখনো বন্ধ হবে না। এর জন্য যদি আমাকে দিনরাত এক করে খাটতে হয়, তাহলেও আমি খাটবো। ঠিক আছে, দেখা যাক তোমাদের এই সাহস আর কতদিন টিকে থাকে। এই কথা বলেই সে পেছন ঘুরল আর তাদের সেই অট্টালিকার দিকে ফিরে চলল। মা, কাকিমা সবসময় আমাদের এভাবে অপমান করতে কেন আসেন? মারে, যারা অন্যদের দুঃখে কষ্টে নিজেরা আনন্দ পায়, তারা নিজেরা জীবনে কখনোই সত্যিকারই খুশি হতে পারে না। আমাদের শুধু নিজেদের লক্ষ্যের পথে এগিয়ে চলতে হবে। পরের দিন স্কুলের ছুটির পর রুহি তার বান্ধবী নন্দিনীর সাথে বাড়ির দিকে ফিরছিল। রুহি, সামনের সপ্তাহে আমাদের স্কুলে যে নতুন প্রতিযোগিতা হতে চলেছে, তুই তাতে অংশ নিচ্ছিস তো? জানি না রে, এখনো কিছু ঠিক করিনি। কেন? তুই তো সবসময় স্কুলের সব প্রতিযোগিতায় অংশ নিস। পড়াশোনাতেও তুই সবার চেয়ে এগিয়ে থাকিস। আসলে আজকাল বাড়িতে কাজের চাপটা একটু বেড়ে গেছে, তাই ভাবছি আমি দুটো একসাথে সামলাতে পারবো কিনা। আরে তুই ঠিক সামলে নিবি, তুই এতটা পরিশ্রমী। আর তাছাড়া আমি তো আছি তোর সাহায্য করার জন্য। সত্যি রে নন্দিনী, যদি তুই আমার সাথে না থাকতিস না, তাহলে মাঝে মাঝে স্কুলে আসাটাও আমার কাছে খুব কঠিন মনে হতো। দুজনেই হাসতে হাসতে সামনের দিকে এগিয়ে চলতে লাগল। কিছুটা পথ হাঁটার পর রুহির নজর পড়ল তাদের কুঁড়ে ঘরের দিকে। সে খুব ধীর গলায় বলল, চল নন্দিনী, এবার আমাকে এখান থেকেই যেতে হবে। ঠিক আছে, কাল আবার স্কুলে দেখা হবে। আর হ্যাঁ, প্রতিযোগিতার ব্যাপারে কিন্তু তুই অবশ্যই ভাববি। দুজনেই একে অপরকে বিদায় জানিয়ে নিজেদের বাড়ির রাস্তায় হাঁটতে শুরু করল। রুহি নন্দিনীর থেকে আলাদা হয়ে ধীরে ধীরে তার কুঁড়ে ঘরের দিকে এগোতে লাগল। ভেতরে একদম নিস্তব্ধতা ছিল। রুহি নিজের ব্যাগটা একপাশে নামিয়ে রাখল, আর তখনই তার নজর পড়ল দেওয়ালে ঝোলানো তার বাবার ছবির দিকে। ছবিটা দেখার সাথে সাথেই তার দুই চোখে জল ভরে উঠল। বাবা, তুমি এত তাড়াতাড়ি কেন চলে গেলে? তুমি যদি আজ থাকতে, তাহলে আমাদের কখনো এই দিন দেখতে হতো না। মা মা আমার জন্য দিনরাত এক করে এত কষ্ট করছে। মা চায় যেন আমার পড়াশোনা কখনো বন্ধ না হয়। তুমি দেখে নিও বাবা, আমি একদিন ঠিক বড় কিছু হয়ে দেখাবো, যাতে মাকে আর কখনো কারো সামনে মাথা নত করতে না হয়। মা, আপনি কি জানেন আপনার সেই আদরের ছোট বউ সুনিতা এখন বাড়ি বাড়ি ঘুরে সেলাইয়ের কাজ করে বেড়াচ্ছে? খুব ভালোই হয়েছে। নিজের অহংকারের ফল এখন সে ভালোভাবেই বুঝতে পারছে। যাকে অট্টালিকার রানী হয়ে থাকতে হতো, সে এখন অন্যের বাড়িতে গিয়ে কাজ করছে। এটাই তার আসল যোগ্যতা। আর তার ওই মেয়ে রুহি, সে এখনো এমনভাবে রোজ স্কুলে যায় যেন ভবিষ্যতে খুব বড় কোনো অফিসার হতে চলেছে। যাদের নিজেদের আসল যোগ্যতা ভুলে যাওয়ার অভ্যাস থাকে, সময় খুব তাড়াতাড়ি তাদের আসল আয়না দেখিয়ে দেয়। তিনজন একসাথে বসে সুনিতা এবং রুহির বদনাম করতে করতে খুব হাসতে লাগল, যেন কারো দুঃখে হাসতেই তারা সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছিল। সময়টা ছিল সন্ধ্যের। সূর্য অস্ত যেতে বসেছে। সুনিতা সারাদিনের কাজ শেষ করে খুব ক্লান্ত শরীরে কুঁড়ে ঘরে ফিরল।
রুহি সাথে সাথে তার মায়ের কাছে এলো। মা, তুমি রোজ এত কষ্ট করো, তোমাকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগে না। আমি ভাবছিলাম এখন থেকে আমিও তোমার কাজে সাহায্য করব। তুই আমাকে সাহায্য করবি? কিন্তু কিভাবে করবি রুহি? তুই যদি কাজের মধ্যে জড়িয়ে পড়িস তাহলে তোর পড়াশোনা করার সময়টা পাবি কখন? আমি একেবারেই চাই না যে তোর পড়াশোনার উপর কোনো খারাপ প্রভাব পড়ুক। রুহি কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর তার চেহারায় একটা খুশির ছোঁয়া দেখা দিল। সে খুব উৎসাহ নিয়ে বলে উঠল, তোমার কাছে সেলাইয়ের পর যে পুরনো কাপড়ের টুকরোগুলো বেঁচে যায় না, সেগুলো দিয়ে আমরা নতুন কিছু জিনিস বানাতে পারি, যেমন কাপড়ের ব্যাগ, ছোট কার্পেট, টেবিল ম্যাট। সুনিতা খুব মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনতে লাগল। রুহি আরও বলতে লাগল, তুমি তো খুব ভালো সেলাই করতে পারো। যদি আমরা ওই কাটা কাপড়গুলো দিয়ে একটু অন্যরকম ডিজাইনের জিনিস তৈরি করি, তাহলে আমরা সেগুলো বাজারে নিয়ে বিক্রি করতে পারবো। কিন্তু রুহি, মানুষ কি আদৌ এসব জিনিস কিনবে? কেন কিনবে না মা? আজকাল লোকেরা হাতে তৈরি জিনিস খুব বেশি পছন্দ করে। আর আমাদের কাছে তো কাপড়গুলো আছেই, শুধু আমাদের একটু খাটতে হবে। সুনিতা কিছুক্ষণ চুপ করে বসে ভাবতে লাগল। তারপর সে রুহির দিকে তাকালো। তার চোখে একটা গর্বের ছোঁয়া ছিল। সে খুব ধীর গলায় বলল, তুই সত্যি অনেক বড় আর অনেক বুদ্ধিমান হয়ে গেছিস রুহি। রুহি হাসল এবং খুব আশা ভরা চোখে তার মায়ের দিকে তাকিয়ে রইল। ঠিক আছে, তাহলে আমরা একবার চেষ্টা করে দেখতেই পারি। পরের দিন সকাল থেকেই কুঁড়ে ঘরের ভেতরে অনেক ব্যস্ততা দেখা গেল। রুহি ঘরের সব কোণ থেকে খুঁজে খুঁজে পুরনো কাপড়ের টুকরোগুলো এক জায়গায় জমা করছিল। সুনিতা তাকে দেখে একটা হালকা হাসি দিয়ে বলল, আরে রুহি, দেখে তো মনে হচ্ছে আজ তুই ঘরের সব জিনিসপত্রই বাইরে বের করে দিবি। মা, যত বেশি কাপড় পাবো আমাদের জন্যই তত ভালো। আমরা আরও অনেক বেশি জিনিস তৈরি করতে পারবো। কিছুক্ষণের মধ্যেই কুঁড়ে ঘরের এক কোণে পুরনো কাপড়ের একটা বেশ বড়সড় স্তূপ তৈরি হয়ে গেল। সুনিতা তার সেলাই মেশিনের কাছে বসে কাপড়গুলোকে আলাদা আলাদা করে সাজাতে শুরু করল। এই রঙিন কাপড়গুলো দিয়ে খুব সুন্দর ব্যাগ তৈরি করা যেতে পারে, আর এই মোটা কাপড়গুলো দিয়ে ছোট কার্পেট বানানো যাবে। হ্যাঁ মা, আর এই কাপড়গুলো টেবিল ম্যাট বানানোর জন্য একদম সঠিক হবে। দুজনে মিলে খুব আনন্দে কাজে লেগে পড়ল। ঠিক তখনই বাইরে থেকে কারোর গলা শোনা গেল। রুহি, তুই কি বাড়িতে আছিস? রুহি ঘাড় ঘুরিয়ে তাকালো, দেখল দরজার সামনে নন্দিনী দাঁড়িয়ে আছে। আরে তোমরা দুজন মিলে এসব কি করছো? আমরা এই পুরনো কাপড়ের টুকরোগুলো দিয়ে ব্যাগ, কার্পেট আর টেবিল ম্যাট তৈরি করছি। তারপর এগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। বাহ, এটা তো খুব সুন্দর একটা বুদ্ধি। তাহলে আমি তোমাদের কাজে সাহায্য করছি। আজ থেকে আমিও তোমাদের এই দলের একজন। সত্যি বলছিস? চল তাহলে, এই কাপড়গুলো ধরো, এগুলোকে ছোট ছোট টুকরো করে কাটতে হবে। তিনজন মিলে একসাথে কাজে লেগে পড়ল। কুঁড়ে ঘরের ভেতরে সেলাই মেশিনের শব্দ একটানা বাজতে লাগল। পরের দিন কুঁড়ে ঘরের ভেতরে রুহি, সুনিতা আর নন্দিনীর সামনে তৈরি করা ব্যাগ আর কার্পেটগুলো সাজানো ছিল। রুহি একটা ব্যাগ হাতে তুলে নিয়ে দেখতে লাগল। মা, দেখো তো এই ব্যাগটা কতটা সুন্দর তৈরি হয়েছে। হ্যাঁ মা, অনেক পরিশ্রম করে বানানো হয়েছে, তো ভালো তো হবেই। আমার তো বিশ্বাস এই জিনিসগুলো বাজারে ঠিক বিক্রি হবে। যদি আজ কয়েকটা ব্যাগও বিক্রি হয়ে যায় না, তাহলে আমাদের এই সব পরিশ্রম সার্থক হয়ে যাবে। তিনজন মিলে ব্যাগ আর কার্পেটগুলো তুলে নিল এবং সেগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। বাজারের একটি কোণে রুহি, সুনিতার নন্দিনী তাদের জিনিসপত্র নিয়ে দাঁড়িয়েছিল। রুহি একটু ভয় পেয়ে এদিক ওদিক তাকিয়ে লোকদের দেখছিল। মা, কে জানে আদৌ কেউ এগুলো কিনবে কিনা। একদম ভয় পাস না মা, পরিশ্রম করলে তার ফল ঠিকই পাওয়া যায়। হ্যাঁ রুহি, প্রথম দিনেই যে সব বিক্রি হয়ে যাবে এমন কোনো কথা নেই, কিন্তু কেউ না কেউ ঠিকই কিনবে, দেখিস। ঠিক তখনই সেই রাস্তা দিয়ে বীরেন্দ্র আর ললিতা পার হচ্ছিল। হঠাৎ করে বীরেন্দ্রর নজর রুহির দিকে গেল। সে থমকে দাঁড়ালো আর খুব মনোযোগ দিয়ে দেখতে লাগল। ললিতা ঘুরে তাকালো আর তারপরেই তার চেহারায় একটা ব্যঙ্গ ভরা হাসি ফুটে উঠল। আরে বাহ, আমাদের অট্টালিকার রাজকুমারী তো দেখছি আজ বাজারে দোকান খুলে দাঁড়িয়ে পড়েছে। এসব কি পুরনো কাপড়ে সেলাই করা ব্যাগ আর এই সামান্য কার্পেট? তোমাদের কি সত্যিই মনে হয় যে কেউ এই ফালতু জিনিসগুলো কিনবে? লোকেরা বাজারে আসে ভালো ভালো জিনিস কেনার জন্য, এই ছেঁড়া পুরনো কাপড়ের বাজে জিনিস নিতে নয়। কাকিমা,
এগুলো ছেঁড়া পুরনো কাপড় নয়, আমরা খুব পরিশ্রম করে এগুলো তৈরি করেছি। পরিশ্রম পরিশ্রম করলেই তো আর সব জিনিস ভালো হয়ে। সত্যি কথা বলতে কি জানো, তোমাদের এই জিনিসগুলো কেউ একটা পয়সা দিয়েও কিনবে না। সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকবে আর সন্ধ্যায় সবকিছু গুটিয়ে নিয়ে বাড়ি ফিরে যাবে। এই কথা বলে দুজনে খুব জোরে জোরে হাসতে শুরু করলো। আপনি দেখে নেবেন কাকা, একদিন এই জিনিসগুলোই আমাদের পরিশ্রমের আসল পরিচয় হয়ে উঠবে। বীরেন্দ্র এবং ললিতা তাদের দিকে খুব তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো এবং হাসতে হাসতে সেখান থেকে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পর রুহি, সুনিতা আর নন্দিনী চুপচাপ সেখানেই দাঁড়িয়েছিল। আশেপাশে দিয়ে অনেক লোক যাতায়াত করছিল, কিন্তু কেউই তাদের জিনিসপত্রের দিকে খুব একটা নজর দিচ্ছিল না। এত মানুষ এদিক দিয়ে যাচ্ছে, কিন্তু কেউই তো দাঁড়াচ্ছে না। আমার খুব ভয় লাগছে রে, যদি আজ একটা জিনিসও বিক্রি না হয় তাহলে। ভয় তো আমারও লাগছে রুহি, কিন্তু যদি আমরা চেষ্টাই না করি তাহলে তো আমরা কোনোদিন জানতেই পারবো না যে আমরা আসলে কি করতে পারি। আমার বিশ্বাস আছে কেউ না কেউ ঠিকই দাঁড়াবে। পরিশ্রম কখনো বিফলে যায় না মা, একটু ধৈর্য রাখ। ঠিক তখনই সেখান দিয়ে একজন পরিপাটি পোশাক পরা মহিলা যাচ্ছিলেন। তার নজর হঠাৎ করেই তাদের ওই ব্যাগগুলোর ওপর গিয়ে পড়ল এবং তিনি থমকে দাঁড়ালেন। তিনি একটু ঝুঁকে একটা ব্যাগ তুলে নিলেন এবং খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। এই সুন্দর ব্যাগটা কে বানিয়েছে? জি, এগুলো আমরা বানিয়েছি। সত্যি কথা বলতে বাজারে সব জায়গাতে তো একই রকমের ব্যাগ দেখতে পাওয়া যায়, কিন্তু এটা একদমই আলাদা। এত সাধারণ কাপড়ের টুকরো দিয়ে এত সুন্দর আর মজবুত একটা ব্যাগ তৈরি করা, এটা মোটেও কোনো সহজ কাজ নয়। রুহির চোখের মধ্যে নতুন আশার আলো জ্বলজ্বল করে উঠল। আমাকে এই ব্যাগটা দিয়ে দাও, আর ওই নীল রঙের ব্যাগটাও দাও। আমার মনে হয় আমার মেয়েরও এগুলো খুব পছন্দ হবে। আপনি কি সত্যি এগুলো কিনতে চান? কেন? তোমার কি মনে হচ্ছে আমি কোনো ইয়ার্কি করছি? তারা তিনজনই একটু হালকা করে হেসে ফেলল। রুহি খুব তাড়াতাড়ি ব্যাগ দুটো সেই মহিলার হাতে তুলে দিল। এভাবেই পরিশ্রম করে যাও, একদিন মানুষ তোমাদের ঠিকই চিনতে পারবে। কিছুদিনের মধ্যেই চারপাশের পরিবেশ একেবারে বদলে যেতে শুরু করল। রুহির তৈরি করা কাপড়ের ব্যাগ আর ছোট ছোট কার্পেটগুলোর প্রশংসা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়তে লাগল। এখন পরিস্থিতি এমন হলো যে অনেক দূরের মানুষজনও তার জিনিসগুলো দেখতে এবং সেগুলো কিনতে আসতে শুরু করল। বাজারে রুহির দোকানের সামনে প্রায় সময়ই খুব ভিড় লেগে থাকত। রুহি, কিছুদিন আগে পর্যন্ত আমরা বুঝতেই পারছিলাম না যে আমরা জীবনে কি করব। আজ দেখ, লোকেরা নিজে থেকে আমাদের জিনিসপত্র কিনতে আসছে। মা, এই সব কিছু আমাদের পরিশ্রমের ফল আর তোমার সাহসের জন্য। যদি সেই দিন তুমি আমার পাশে না দাঁড়াতে, তাহলে হয়তো আমি এগুলো করার কথা মাথাতেই আনতে পারতাম না। সময়টা ছিল দুপুরের। বাজারে বেশ ভিড় ছিল। রুহি যেখানে তার জিনিসপত্র বিক্রি করত, ঠিক তার পাশেই বীরেন্দ্রর একটা প্লাস্টিক ব্যাগের দোকানও ছিল। আগে সেখানে খুব ভিড় লেগে থাকত, কিন্তু এখন তার দোকান প্রায় খালিই পড়েছিল। দোকানে দাঁড়িয়ে থাকা চাকর রমেশ সেই সবকিছু লক্ষ্য করছিল। চলো তাড়াতাড়ি আগে রুহির দোকানে যাই, ওর কাপড়ের ব্যাগগুলো খুব ভালো হয়, টেকসইও হয় আর দেখতেও খুব সুন্দর। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো সে পুরনো কাপড় দিয়ে এত কাজের জিনিস বানিয়ে ফেলে। প্লাস্টিকের ব্যাগের চেয়ে এগুলো অনেক গুণে ভালো। রমেশ যখন এইসব কিছু দেখল তখন সে খুব চিন্তায় পড়ে গেল। সন্ধে হতেই সে খুব তাড়াহুড়ো করে অট্টালিকায় পৌঁছল, যেখানে বীরেন্দ্র বসেছিল। মালিক, আমাকে আপনার সাথে খুব জরুরি একটা কথা বলতে হবে। কি হয়েছে? তুই এভাবে ঘামছিস কেন? মালিক, গত কয়েকদিন ধরে আমাদের দোকানে একদমই লোক আসছে না। বেশিরভাগ খদ্দের তো ওই সামনের দিকের মেয়েটা ওই রুহির কাছ থেকেই ব্যাগ কিনছে। কি বললি তুই? জি মালিক, লোকেরা বলছিল যে ওর কাপড়ের তৈরি ব্যাগগুলো নাকি অনেক বেশি শক্ত আর দেখতেও ভালো, তাই সবাই ওর কাছেই চলে যাচ্ছে। বীরেন্দ্রর মুখ রাগে একেবারে লাল হয়ে গেল। সে হঠাৎ করে নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। ওই মেয়ের এত বড় সাহস, যাকে আমি নিজের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম, সে আজ আমার চোখের সামনেই দোকান খুলে আমার ব্যবসা নষ্ট করছে। রমেশ চুপ করে দাঁড়িয়ে রইল। বীরেন্দ্রর চোখের মধ্যে তখন রাগ আর হিংসা একেবারে পরিষ্কার ফুটে উঠছিল। এখন আমি বুঝতে পারছি সেই দিন বাজারে এত ভিড় কেন ছিল। মনে হচ্ছে এবার রুহিকে তার আসল জায়গাটা মনে করিয়ে দিতেই হবে। পরের দিন বাজারে প্রচুর ভিড় ছিল। রুহির দোকানে লোকেরা ব্যাগ দেখছিল। বীরেন্দ্র ভীষণ রাগে তাদের দোকানের দিকে এগিয়ে এলো। বাহ, তাহলে এটাই হলো তোমাদের সেই বড় দোকান।
সেই দিন বলেছিলাম না, দুটো পুরনো কাপড়ের ব্যাগ বিক্রি করে নিজেকে খুব বড় ব্যবসায়ী বলে মনে করো না? কাকা, আমরা তো শুধু নিজেদের পেট চালানোর চেষ্টা করছি। কারো কোনো ক্ষতি করার আমাদের কোনো উদ্দেশ্য নেই। পেট চালানো? আমার সামনে দোকান খুলে আমারই ব্যবসা লাটে তুলে দিচ্ছিস, আর এখন বলছিস যে তুই পেট চালাচ্ছিস? আমরা তো কোনো অন্যায় কাজ করছি না কাকা, শুধু নিজেদের পরিশ্রমে জীবন কাটানোর চেষ্টা করছি মাত্র। সুনিতা, তোমার মেয়েকে ভালো করে বুঝিয়ে দাও, বেশি উঁচুতে ওড়ার যেন চেষ্টা না করে। যদি আমার কথা না শোনে তাহলে মনে রেখো, তোমাদের এখানে টিকে থাকা আমি অসম্ভব করে দেব। বীরেন্দ্রবাবু, মেয়েটা তো একদম ঠিক কথাই বলছে। ও নিজের পরিশ্রমে কাজ করছে, ওকে খামোখা আটকাচ্ছেন কেন? আর সত্যি বলতে কি, ওর ব্যাগগুলো সত্যিই খুব ভালো, সেই জন্যই তো সবাই ওর জিনিস কিনছে। ঠিক আছে, তোমরা সবাই মিলে একে প্রশ্রয় দিতে চাও তো দাও, কিন্তু মনে রেখো এই বাজারে ওর এই দোকান আর বেশি দিন চলবে না। তারপর বীরেন্দ্র খুব রাগে গজগজ করতে করতে পেছন ঘুরল আর লম্বা লম্বা পা ফেলে সেখান থেকে চলে গেল। এরপর কয়েকটা মাস কেটে গেল। একদিন সন্ধে অট্টালিকায় পিন পতন নিস্তব্ধতা ছিল। আজকেও দেখছি দোকান তাড়াতাড়ি বন্ধ করে চলে এলি। আজও কি কোনো খদ্দের আসেনি? এখন আর খদ্দের আসবেই বা কেন? লোকেরা তো প্লাস্টিকের ব্যাগ কেনা ছেড়ে দিয়ে শুধু কাপড়ের ব্যাগই কিনছে। হয়তো এই সব কিছু আমাদের নিজেদের ভুলেরই শাস্তি। বীরেন্দ্র এবং ললিতা দুজনেই অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল। এখন এসব কথা বলে আর কি লাভ হবে মা? লাভ তো কিছুই হবে না, কিন্তু সত্যিটা তো এটাই, নিজেদের অহংকারে অন্ধ হয়ে আমরা একটা পরিশ্রমী মেয়ের সাথে ভীষণ অন্যায় করেছিলাম। অন্যদিকে বাজারে রুহির দোকানের সামনে তখন উপচে পড়া ভিড় ছিল। রুহিমা, আজ তো সকাল থেকে এত ভিড়, মনে হচ্ছে আজকের সব ব্যাগ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মা, তুমি একদম চিন্তা করো না, ভেতরে আরও অনেকগুলো ব্যাগ তৈরি করা আছে। সত্যি কথা বলতে কি রুহি, তোমার ব্যাগগুলো বড্ড মজবুত। গত মাসে যেটা নিয়েছিলাম সেটা এখনও একেবারে নতুনের মতো আছে। একটা সময় ছিল যখন আমাদের কাছে কিছুই ছিল না, আর আজ বিধাতা আমাদের সব কিছুই দিয়ে দিয়েছেন। রুহি তার মায়ের দিকে তাকিয়ে খুব ধীর গলায় বলল, মা, এই সব কিছু শুধু তোমার সাহস আর তোমার বিশ্বাসের জন্যই সম্ভব হয়েছে। হ্যালো বন্ধুরা, গল্পের এই পরিস্থিতিতে আপনারা যদি ক্যারেক্টারের জায়গায় থাকতেন তাহলে আপনারা কি করতেন? কমেন্ট বক্সে লিখে জানান, দেখি কার বুদ্ধি সবচেয়ে ভালো। আর কে কোন দেশ থেকে দেখছেন জানাতে ভুলবেন না।